একের পর এক আঞ্চলিক দলগুলি থেকে জোর সওয়াল উঠছে আইএনডিআই এর মুখন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান যে বিরোধী জোটের মুখ হিসেবে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন যে অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে তাঁরই তো থাকার কথা। মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, কোন প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং আলোচনার কথা বলছেন? এই আলোচনায় একটু জেনে নিতে চাইবো যে আলোচনার প্রস্তাব তিনি দিচ্ছেন, সেই আলোচনায় সত্যিই কি কংগ্রেস রাজি হবে? দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ চত্বরে দাঁড়িয়ে জোর সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া ব্লকের নেতা হওয়ার জন্য। কারণ তার বক্তব্য খুব স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরিষ্ঠতম নেতা এই মুহূর্তে ইন্ডিয়া ব্লকের অন্যান্য যে সহযোগী দলগুলি রয়েছে তার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু 7 বারের সাংসদই নন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং তিনি টানা 3 বারের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। এবার পশ্চিমবঙ্গের সাংসদ সংখ্যা যদিও তৃণমূল কংগ্রেসের 29, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা এই 29টি আসন জিতে এসেছেন কংগ্রেস এবং বিজেপি উভয়কেই হারিয়ে। অন্যান্য আঞ্চলিক দলগুলি যেখানে কংগ্রেসের সাথে জোটে ছিল সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেনি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের স্ট্রাইক রেট অত্যন্ত ভালো এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে ইন্ডিয়া জোটের অন্যান্য সদস্যদের মধ্যে আলোচনা করে ঠিক হোক। তবে তিনি আজকে জোর সওয়াল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে। এর আগে আমরা দেখেছি অন্যান্য একাধিক আঞ্চলিক দলের নেতারা বক্তব্য শুনবো মৈত্রেয়ী, তবে তার আগে একবার শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। जहाँ तक उनका बनने का बात है वो सबसे सीनियर मोस्ट है। 7 टर्म वो मेंबर ऑफ पार्लियामेंट रह चुकी है, अभी 3rd टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है, 4 बार सेंट्रल मिनिस्टर रह चुका है, तो सबसे सीनियर मोस्ट तो वही है। मुझे लगता है विस्तार से बात होना चाहिए, किसी को कभी छोटा करके देखना नहीं चाहिए। यही गलती बीजेपी करता है, यही गलती कांग्रेस करती है। जनता की ताकत को कभी कमजोर नहीं समझना चाहिए। আজ থেকে ঠিক দিন 6 আগে ডিসেম্বরের 10 তারিখ লালু প্রসাদ যাদব, মৈত্রেয়ী যেমন বলছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সওয়াল হয়েছে, কখনো তার শরদ পাওয়ার, আবার কখনো লালু প্রসাদ যাদব 10 তারিখ ডিসেম্বরে কি বলেছিলেন এই প্রসঙ্গে শুনুন। लालू जी, ममता जी कांग्रेस उसकी आपत्ति जता रही है। लालू जी कांग्रेस को जताने से नहीं होगा, ममता को दो न तो ममता जी को जो दिया जाए। हाँ दे दे। মনে করা হচ্ছিল এক দেশ এক ভোট বিল পেশ বোধহয় এবার সময়ের অপেক্ষা, যে কোনো দিন হয়তো লোকসভায় টেবিল হয়ে যেতে পারে, হয়তো এই সপ্তাহে হয়ে যেতে পারে, কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র দিয়ে দিয়েছে। এবার বিল পেশ হবে, ভোটাভুটি হবে, আলোচনা হবে, তারপর হয় পাস হবে নয় পাস হবে না, কিন্তু বিল তো আগে পেশ হতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কি মনে হচ্ছে কোথাও যে কেন্দ্র দোটানায় পড়ে গেছে এই বিল আদৌ এই অধিবেশনে পেশ করবে কিনা? এরকম মনে হওয়ার কারণ কি? মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দেখো, এরকম মনে হওয়ার কারণ সাম্প্রতিক একটি ডেভেলপমেন্ট। গত শনিবার আজকের অধিবেশন চলার জন্য যে লোকসভার অধিবেশন সংক্রান্ত যে লিস্ট অফ বিজনেস প্রকাশ করা হয়েছিল, সেই লিস্ট অফ বিজনেসে গত শনিবার উল্লেখিত ছিল এই বিলের কথাটি, এই বিল অ্যামেন্ডমেন্টের কথাটি উল্লেখ করা ছিল, অর্থাৎ যে সংবিধান অ্যামেন্ডমেন্টের বিষয়টি উল্লেখ করা ছিল এবং সেই বিল পেশ করার কথা ছিল অর্জুন রাম মেঘওয়ালের। কিন্তু রবিবার সকাল হতেই দেখা যায় যে সেই বিল লিস্ট অফ বিজনেস থেকে উধাও হয়ে গিয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে। এরপরে বিরোধীরা এই প্রশ্ন তুলতে থাকেন যে তাহলে কি সরকার এখনো পর্যন্ত দোটানায় রয়েছে? তার কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে যাওয়ার পরেও এই বিল পেশের জন্য নথিভুক্ত করার পরও সরিয়ে নেওয়ার কারণ কি? তবে বিরোধীদের এক অংশ এটা মনে করছেন যে এটা কৌশলও হতে পারে। এই কৌশলী চাল তারা একেবারে সংসদের অধিবেশন চলাকালীন হঠাৎ করে এই বিল পেশ করা এবং তারপর পরবর্তী যে পদক্ষেপ হওয়ার কথা সেটার জন্য সরকার করতে পারে। এখনো পর্যন্ত সরকার সূত্রে, এনডিএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা এই শীতকালীন অধিবেশনেই তারা আনবেন এবং এই বিল পেশ করবেন লোকসভায় এবং তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই বিল পাঠানো হতে পারে। তবে যতক্ষণ না পর্যন্ত লিস্ট অফ বিজনেসে এই বিলের নাম নথিভুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় যে শীতকালীন অধিবেশনেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পেশ হবে কিনা। ঠিক, ধন্যবাদ। এবং এই বিল নিয়ে শুরু থেকেই প্রতিবাদ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই তিনি বলে এসেছেন গণতন্ত্র বিরোধী, আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচারের বিরোধী হবে এই বিল। তো আজও একবার এক্সার নিলে কি লিখেছেন দেখা যাক। বিশেষজ্ঞ বিরোধীদের মতামত উপেক্ষা করে অসাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এক দেশ এক ভোট যা
তা চাপিয়ে দেওয়া হচ্ছে। এক দেশ এক ভোট এই বিল চাপিয়ে দেওয়া হচ্ছে, যা দেশের গণতন্ত্র ধ্বংস করতে পারে। কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া শাসকদের চাপিয়ে দেওয়ার বিরোধিতা করছেন তিনি। তৃণমূল সাংসদরা এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে, গণতন্ত্র রক্ষার লড়াই চলবে। আরে এক দেশ এক ভোট বিল নিয়ে বিল এখনো পর্যন্ত টেবিল হয়নি, কিন্তু তার আগেই বিরোধীরা তাদের মতো করে আক্রমণ শানাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করেছেন এক দেশ এক ভোট নিয়ে। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, একই সাথে আসামে নির্বাচন হয়েছিল, কেরলে নির্বাচন হয়েছিল। বাংলার নির্বাচন 8 দফায় হয়েছিল। তো যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে 1 দফায় নির্বাচন করাবে। 2024-এর লোকসভায় 7 দফায় বাংলায় নির্বাচন হয়েছে। একটা সংসদীয় কেন্দ্রকে যে 3 দফায় ভেঙে ভোট করায় যে সরকার, তারা সারা দেশে 1 দফায় ভোট করাবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায়। মানুষ 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে। অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে। এরপর বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডার। সংবিধান পাল্টা। আমরা যতদিন আছি এগুলো হতে দেবো। কখনো টানেলে ধস নামছে, কখনো টানেলে জল ঢুকে যাচ্ছে। দুর্গা পিতৃ লেনে যারা থাকেন তারা নিজ ভূমে পরবাসী হয়ে থেকেছেন বেশ কয়েকবার রিস্ক না নিয়ে তাদের হোটেলে থাকতে হয়েছে। বারবার গিয়ে হোটেলে থাকছেন, ফিরে আসছেন, রিস্ক থেকে যাচ্ছে বউবাজার মেট্রোর কাজে। কিন্তু এবার বোধহয় আর রিস্ক থাকবে না, এবং যে গতিতে কাজ হবে কোনো রকম রিস্ক ছাড়া, তাতে হয়তো এই বৈশাখেই বউবাজার মেট্রো চালু হয়ে যাবে। কেন এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, আমাদের তুমি এটা বলছিলে একেবারেই তাই। 2019 থেকে 2024 এই দীর্ঘ 6 বছরে বিভিন্ন সময় ধরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল হচ্ছে কলকাতার কাছে। অবশেষে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এটা জানতে পারা যাচ্ছে, বউবাজারের যে সিভিল কাজ তা সম্পূর্ণ শেষ এবং বউবাজার আর কোনো রিস্ক ফ্যাক্টর জোনের মধ্যে থাকছে না। লাইন পাতার কাজও সুড়ঙ্গতে সম্পন্ন, এবং তুমি জানো যে 2019-এ বউবাজারে একটি বিশাল আকার ট্র্যাক বা চৌবাচ্চা তৈরি করা ছিল, যেখান থেকে নেবে কাজ করা হচ্ছিল, তাও বন্ধ করে দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। এবং বউবাজারে যাতে আগামী দিনে মেট্রো চলাচল করলে তার কম্পনে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সে কারণে বউবাজারে 260 মিটার অংশে যে রেলের লাইন পাতা হচ্ছে, সেখানে হচ্ছে ভ্যানগার্ড প্যান্ডল সিস্টেম বসানো হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে 260 মিটার অংশে নতুন করে জিও ফিজিক্যাল ইনভেস্টিগেশন করা হচ্ছে। তার কারণ এখানে যে বাড়িগুলি তৈরি করা হবে, সেই বাড়িগুলি তৈরি করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়, এখানকার ভূচরিত্র যাতে যথাযথভাবে থাকে, সেটা আরো একবার তারা পরীক্ষা করে নিতে চায়। যেটা সূত্রের খবর, সেটা হচ্ছে আগামী এপ্রিলে এই অংশ দিয়ে মেট্রো চলাচল করাতে চায় হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ, এবং সে কারণে সিগন্যাল টেলিকমিউনিকেশন থেকে শুরু করে বাকি যে কাজগুলি বাকি রয়েছে সেগুলোর কাজও শুরু হয়ে যেতে চলেছে। তবে সব মিলিয়ে প্রধান যে অসুবিধার জায়গাটা বারবার ধরে তৈরি হতো, সেটা হচ্ছে সিভিল কাজ করতে গিয়ে বারবার ধরে বিপত্তি, বারবার ধরে জল ঢোকা, ভাঙচুর বা বাড়ি ভেঙে পড়ার ঘটনা। তার কারণে রিস্ক একটা জোনের মধ্যে ছিল, আর কোনো ধরনের রিস্ক বউবাজারে নেই, এবং সেই কারণেই সুড়ঙ্গের যে কাজ মোটামুটি সেই কাজ সম্পূর্ণভাবে শেষ। সিগন্যালের কাজ বাকি হয়ে গেলে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি চলে আসলে আগামী এপ্রিল অর্থাৎ 1 বৈশাখের সময় থেকেই হচ্ছে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচলের ক্ষেত্রে আর কোনো বাধা আসবে না। ধন্যবাদ।